This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই লোকসভার যে প্রথম দুটো পর্যায় সেই পর্যায়ে দুটো এই উত্তরবঙ্গে এবার এই উত্তরবঙ্গের মানুষের ভাবনা চিন্তা চাহিদা এবং ভোটের লড়াইটা চাক্ষুষ করার জন্য বা একদম টাটকা ফিলটা আপনাদের দেওয়ার জন্য আমরা কিন্তু উত্তরবঙ্গের একটা স্টুডিও বানিয়েছি, উত্তরবঙ্গ স্টুডিও, যেখান থেকে আজকে সারাদিন আপনারা বিভিন্ন বক্তব্য বা ভোটের পর্যালোচনা বা বিভিন্ন খবরাখবরগুলো দেখতে পেয়েছেন। এবার এই জায়গায় এসে যেটা বুঝলাম, আমি নিজেও রয়েছি সেখানে, এই জায়গায় এসে বুঝলাম আরও একটা সত্য, মানে অদ্ভুত একটা জিনিস এইবার প্রথম দিনটায় প্রতিষ্ঠিত হয়ে গেল। মানে সাম্যবাদ বলে তো একটা জিনিসের কথা আমরা প্রায়শই শুনি, সেটা ওই সিনেমার অলীক বস্তু কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশও করেন, কিন্তু এইবার দেখলাম একটা প্রথম দিন একটা অদ্ভুত সাম্যবাদ প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ নর্মাল করছে কি মনে হচ্ছে, দক্ষিণবঙ্গ যখন হিট ওয়েভে মানে একদম লু বইছে, বিপর্যস্ত হিট ওয়েভে সবাই মিলে একদম জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছেন, সে সময় অনেকেই ভাবছিলেন উত্তরবঙ্গটা নিশ্চয়ই অতটা না, একটু বেটার আছে হয়তো, বা টেম্পারেচারের দিক থেকে দক্ষিণবঙ্গের তুলনায় এই মুহূর্তে এখানকার আবহাওয়াটাকে হয়তো কারুর মনোরমই মনে হবে। কিন্তু টেম্পারেচারের যে ফারাকটা সেটা কিন্তু ইলেকশনের প্রথম দিনটা ঘুচিয়ে দিয়েছে, জানেন তো। একদম শুধু ওই নির্বাচনী উত্তাপেই যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে এখানকার উত্তাপটা। তার ফল বিভিন্ন লোকের মধ্যে যে পড়ছে এখানকার, সেটা আমরা বুঝতে পারছি। দক্ষিণবঙ্গে আমরা দেখেছিলাম বারবার ওই অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি তো বার তিনেক ইতিমধ্যে মাথা গরম করে হাত চালিয়ে বসে রয়েছেন, হয়তো এই গরমের প্রভাবেই। এখানেও দেখলাম জনপ্রতিনিধিরাও, মানুষজন তো বটে, জনপ্রতিনিধিরাও তাদের ওপরেই আর কি উত্তাপটা বেশি কাজ করেছে, তার ফলাফলটা দেখা যাচ্ছিল। এই ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভা আসনটা হচ্ছে একদম শিলিগুড়ির লাগোয়া। এখানটার একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব মানে এটা বিখ্যাত হয়ে গেছে একটাই কারণে, গৌতম দেব এখানকার ডাক সাইডে তৃণমূল নেতা, তাকে হারিয়ে এই বিধানসভা আসনে লাস্ট বিধানসভা ইলেকশানে শিখা চ্যাটার্জি জিতে গেছিলেন। এবার তার এই লড়াকু যে চরিত্রটা, সেটাকে মাথায় রেখেই কিন্তু তাকে এখানে এসে ফাইটার দিদি বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার এই বক্তব্যগুলোর জন্যই হোক বা এই ভোটের টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্যই হোক, শিখা চ্যাটার্জি কিন্তু আজকে তার এই বিশেষ যে সুনাম হয়েছে বা বিশেষ যে উপাধি পেয়েছেন, সেটা সত্য প্রমাণ করতে সিরিয়াসলি লড়ে গেছেন আজকে তিনি। এবং আমাদের সকলের দিদি শিখা চ্যাটার্জি বিধানসভায় এত সুন্দর বলেন, ফাইটার দিদি। বিধানসভায় কোনোদিন গ্যালারিতে গেলে দেখবেন যে কিভাবে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, শিরূপা মিত্র চৌধুরী, চন্দনা বাউড়ি, মালতীদি, সুমিতা সিনহাদিরা কিভাবে ফাইট করে। দেখুন, শুভেন্দু অধিকারীর দেওয়া ওই উপাধি বা তার বক্তব্যকে, শুভেন্দু ঝানু রাজনীতিক, পোড় খাওয়া জহুরিও বলতে পারেন, পাকা জহুরি, তিনি যে ঠিক রত্ন চিনেছেন সেটা বোঝাতেই সম্ভবত শিখা চ্যাটার্জি এত বেশি উদ্গ্রীব ছিলেন, এত বেশি অ্যাক্টিভ ছিলেন এদিন। নর্মালি ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে যে কোনো বিধায়ক বা নেতা যাই হোক, নিজের বুথের বাইরে অন্য বুথে তিনি যদি বুথ এজেন্ট বা প্রার্থী না হন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। শিখা চ্যাটার্জি সেটার তোয়াক্কা করেননি এবং মহানন্দা গার্লস স্কুলে ঢুকতে চেয়েছিলেন বা তার 200 মিটারের মধ্যে ঢুকে পড়েছিলেন বুথের, এরকমই অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশ এই অভিযোগেই তাকে আটকেছিল, আটকাতেই শিখা তিনি দপ করে জ্বলে ওঠেন এবং তারপর বিজেপির যাবতীয় তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে রীতিমতো একটা সে হট্টগোলের পরিস্থিতির সৃষ্টি হয় আর কি। সঙ্গে পুলিশের মারামারি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল হাতাহাতি খণ্ডযুদ্ধের পরিস্থিতি হয়েছে। পুলিশ শিখা চট্টোপাধ্যায়কে আটক করতে চাইছে এবং বিজেপি কর্মীরা তারা কিন্তু কার্যত পুলিশের সাথে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিখা চট্টোপাধ্যায় এখানে রয়েছে এবং পুলিশ কর্মীদের সঙ্গে মারামারি হচ্ছে।
তাকে থানায় নিয়ে যেতে চাইছেন। শিক্ষা চট্টোপাধ্যায় বলছেন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসুন। বিজেপি কর্মীদের সাথে পুলিশ আধিকারিকদের মারামারি ধস্তাধস্তি এই মুহূর্তে ধরা পড়ছে। আপনাকে কেন থানায় নিয়ে যাবেন? আমি এখানে বসে আছি, আমার কর্মীদের সঙ্গে আমি বসে আছি। অ্যারেস্ট করার আজ সারাদিন এই নির্বাচনের বিভিন্ন কিছু হিসেব নিকেশ করতে করতে রবীন্দ্রনাথের একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছিল, হাড় মানা হাড় পড়াবো তোমার গলে। এবার এই হাড় যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এই হাড় শব্দটা খুব গোলমেলে, জানেন তো। মানে হাড় বলতে ওই হাড় জিতের হাড় হতে পারে, মানে পরাজয়, আবার হাড় বলতে সেটা আবার মালাও হতে পারে। রবীন্দ্রনাথ এরকম একটা ধোঁয়াশার জায়গা রেখে দিয়েছিলেন। আরও একটা হাড় আছে, সেটা নিশ্চিতভাবেই তার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। এক্ষেত্রে হাড়টা হচ্ছে ওই আমরা বলি না ভোটদানের হার, অর্থাৎ একটা পার্সেন্টেজ আর কি, শতকরা হিসেব। সেই হারটার ওপরে কিন্তু নির্বাচনের সমস্ত কিছু কোথাও গিয়ে নির্ভর করে আর কি, অনেক কিছু নির্ভর করে, কিছু বোঝা টোঝাও যায়। পণ্ডিতরা যারা তারা এই ভোটের হার কত হলো সেই সমস্ত দেখে অনেক কিছু বুঝে ফেলেন। মানে ধরুন কোথাও সকাল সকাল দেখা গেল যে ভোটের হার অস্বাভাবিক রকম বেড়ে গেছে, অথবা দেখা গেল যে কোথাও গিয়ে ভোটের হার অস্বাভাবিক রকম কম, সেক্ষেত্রে ধরা হয়, বেড়ে গেলে ধরা হয় যে ছাপ্পা পড়ছে। আর যদি অস্বাভাবিক কম দেখা যায় তাহলে ধরতে হবে যে সেখানে বুথ জ্যাম ট্যাম হচ্ছে, এরকম একটা কিছু হচ্ছে। আবার ধরুন কোথাও দেখা গেল যে 100% ভোট পড়ে গেছে, বেশ খানিকক্ষণের মধ্যেই পুরো 100% পড়ে গেছে, তখনও ধরা হয় ছাপ্পা টাপ্পা হয়েছে নিশ্চয়ই। কিন্তু মোটামুটি স্বাভাবিক ভোট ঠোট হয়েছে, তারপরেও একটা বেশ ভালো পার্সেন্টেজ ভোটিং হয়েছে, বেশ ভালো সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন। এটার ওপরেই কিন্তু নির্বাচন কমিশনের হার জিতও নির্ভর করে আর কি, এই ভোট পড়ার হারের ওপর। তো যখন দেখা যায় যে ভালো, মোটামুটি বিরাট অভিযোগ কিছু নেই কিন্তু ভালো ভোটের হার, তখন মনে করা হয় বেশি মানুষ ভোট দিচ্ছেন মানে তার মধ্যে নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে। এবারে এক্ষেত্রে আমাদের বাংলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিরোধিতা শব্দটাও আবার খুব গোলমেলে, কারণ এখানে তো দুটো শাসক দল। লোকসভা ভোট মেন বিষয়টা হওয়া উচিত কেন্দ্র, মানে দেশের শাসক কারা, বিজেপি ছিল, সুতরাং প্রতিষ্ঠান বিরোধী কোনো মানসিকতা থাকলে সেটা তাদের বিরুদ্ধে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে এখানে তো আবার শাসক দল তৃণমূল কংগ্রেস, ফলে এখানকার মানুষজনের যদি মনের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতাটা, লোকাল প্রতিষ্ঠান বিরোধিতাটা একটু বেশি করেই চাগাড় দেয়, তাহলে তার আবার লাভ যাবে বা ক্ষতিটা হবে তৃণমূলের। এবার কার দিকে যাবে সেটা আবার ওই বাইনারি তত্ত্বের ভূত ভবিষ্যৎ এগুলোর ওপর নির্ভর করছে। মানে বাইনারি তত্ত্বটা তো আপনারা জানেন, ইদানিংকালে ওই তুমি আর আমি, মানে তৃণমূল আর বিজেপির বাইরে আর কেউ নেই, এরকম একটা প্রচার তৃণমূল বিজেপি দু দলের নেতারাই করার চেষ্টা করেন আর কি। এবং তাদের এই কথাটা যদি সত্যি বলে ধরতে হয়, তাহলে এক্ষেত্রে কোথাও গিয়ে যদি তৃণমূল বিরোধী ভোট পড়ে সেটা বিজেপির লাভ, আর বিজেপি বিরোধী ভোট পড়লে সেটা তৃণমূলের লাভ, এটাই আমাদের ধরে নিতে হবে। কিন্তু সবসময় কি আর ওই স্ট্রেট লাইনে চলে? মানে এই কুচবিহারটাই যেমন, এখানে তো এমনিতেই ধরুন আর যে তৃতীয় পক্ষ, শুধু তৃতীয় না চতুর্থ পক্ষও আছে, এবং সেটা জোট ভাঙা চতুর্থ পক্ষ, কারণ এই একটা জায়গাতে বাম ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছেন, আবার একই সঙ্গে কংগ্রেসেরও প্রার্থী রয়েছেন। এই জায়গাটাতে তাদের ওই ইন্ডি জোট কেন, কোনো জোটই এখানে টেকেনি, লোকাল জোটও টেকেনি। ফলে এটা আশা করা যেতেই পারে যে ভোট যদি এরকম ইধার উধার, যার বিরুদ্ধেই ভোটটা যাক, বাকিরা কি একদম তার প্রসাদ পাবেন না? যদি আপনারা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথা ধরে, তাহলে আপনাদের ধরে নিতে হবে পাবেন না, কারণ তিনি শুরুতেই মানে ভোটের মাঝামাঝি সময়ই বলে দিয়েছেন কোচবিহারে কংগ্রেসের কোনো আশা নেই। আচ্ছা, খেলার মাঝপথে যদি কোনো দলের ক্যাপ্টেন, কোনো একটা পার্টেই হোক, যদি হার স্বীকার করে নেন, তার প্রভাব কি বাকি পার্টিগুলোতে পড়বে না? এবং খেয়াল করে দেখুন, বহরমপুরটা, অন্য জায়গাগুলো ছেড়ে দিন, বহরমপুরটা তো তাদের বড় বাজি। এবার এই রকম ভাবনা চিন্তা, এটা নেগেটিভ ভাবনা চিন্তা, তার ফলাফলটা যদি কোথাও গিয়ে এই বহরমপুরের এই ভোটারদের ওপর কোথাও গিয়ে প্রভাব ফেলে, তাহলে কি হবে বাকি হতে পারে, বুঝতে পারছেন তো? আমাদের বলছে কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট গাইছে কুচবিহারে,
আমরা লড়ছি। নর্থ বেঙ্গল আমাদের দার্জিলিংটায় আমাদের আশা আছে ভালো রেজাল্টের। কুচবিহারে আমাদের তেমন কোনো আশা কখনো আমরা দেখায়নি, নেইও আমাদের। গন্ডগোল না হলে জিততে পারবে না, ভয় দেখাবে, বোমা ফেলে দিচ্ছে, এখানে রেখে দিচ্ছে, ওখানে রেখে দিচ্ছে। কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে, বাহিনী পর্যাপ্ত আছে, সেজন্য যারা ভোটার আছেন তারা যেন বেরিয়ে এসে ভোট দেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। ভালো ভোট 370 হবে সারা দেশেতে, তারই ইঙ্গিত। যতই জবরদস্তি করুক, গায়ের জোর করুক, আমি জানি সব, তা সত্ত্বেও বলি এবারে বিজেপি 200 আসনও পাবে না।